হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণী সপ্তম অধ্যায় কার্যপত্র। আমি ভূমিকা থেকে শুরু করছি। এই অধ্যায়ে আমরা মূলধন ও মুনাফা জাতীয় আয় ও ব্যয় শনাক্ত করে কার্যপত্র তৈরি করতে পারব। 2. নগদ ভিত্তিক ও বকেয়া ভিত্তিক হিসাব রক্ষণের পার্থক্য নিরূপণ করতে পারব। 3. হিসাবের বইয়ে যথাযথভাবে সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা লিপিবদ্ধ করতে পারব। এখন আমি কার্যপত্রের একটি ধারণা দিব। প্রকৃতপক্ষে কার্যপত্র হল রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রের সমন্বিত প্রকাশ। উপরিউক্ত দফাগুলির অধীনে বিভিন্ন দফা লিপিবদ্ধ করার জন্য দুটো করে টাকার কলাম থাকে। দুটো কলামের একটি ডেবিট এবং অপরটি ক্রেডিট। কার্যপত্র প্রণয়নের এই কৌশল বা ছক আন্তর্জাতিকভাবে প্রচলিত। কার্যপত্র হিসাব সংরক্ষণের স্থায়ী কোনো রেকর্ড নয়, এটি জাবেদাও নয়, আবার সাধারণ খতিয়ানের অংশও নয়। কার্যপত্র শুধুমাত্র সমন্বয় দাখিলা ও আর্থিক বিবরণী সহজে তৈরি করার একটি কৌশল মাত্র। কার্যপত্রের সংজ্ঞা দিচ্ছি। কার্যপত্রের ইংরেজি শব্দ ওয়ার্কশিট, অর্থাৎ হিসাবের গাণিতিক বিশুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিলের পাশাপাশি সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র বা আর্থিক বিবরণী তৈরি করে যে বহু ঘরা খসড়া বিবরণী প্রণয়ন করা হয় তাকে কার্যপত্র বা ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটের কিছু বৈশিষ্ট্য বলছি। 1. আর্থিক বিবরণীর খসড়া। 2. কলাম সংখ্যা ও শিরোনাম। 3. বাধ্যবাধকতা নেই। 4. স্প্রেডশিট বা পেন্সিলের ব্যবহার ইত্যাদি। কার্যপত্রের উদ্দেশ্য বলছি। 1. খতিয়ানের উদ্বৃত্ত একত্রে প্রকাশ। 2. গাণিতিক ভুল পরিহার। 3. আর্থিক বিবরণী প্রণয়নে সহায়তা প্রদান। 4. সঠিকতা যাচাই। 5. ভুলের সম্ভাবনা হ্রাস। 6. আর্থিক অবস্থার ফলাফল জানা ইত্যাদি। কার্যপত্রের প্রকারভেদ। কার্যপত্র 3 প্রকার। 1. 8 ঘরা কার্যপত্র। 2. 10 ঘরা কার্যপত্র। 3. 12 ঘরা কার্যপত্র। 1. 8 ঘরা কার্যপত্র। 8 ঘরা কার্যপত্রে টাকার ঘরের 4টি শিরোনাম থাকে এবং প্রত্যেকটিতে ডেবিট এবং ক্রেডিটের 2টি করে কলাম থাকে। 4টি শিরোনাম হলো: 1. রেওয়া মিল। 2. সমন্বয়। 3. আয় বিবরণী। 4. আর্থিক বিবরণী। 10 ঘরা কার্যপত্র। 10 ঘরা কার্যপত্রে 8 ঘরা কার্যপত্রের চেয়ে অতিরিক্ত আরও একটি শিরোনাম থাকে যার নাম সমন্বিত রেওয়া মিল। 3. 12 ঘরা কার্যপত্র। 12 ঘরা কার্যপত্রে 10 ঘরা কার্যপত্রের চেয়েও একটি অতিরিক্ত শিরোনাম থাকে যার নাম সংরক্ষিত আয় বিবরণী, অর্থাৎ প্রত্যেকটি শিরোনামের অধীনে ডেবিট ও ক্রেডিট 2টি করে টাকার কলাম থাকে। এখন আমি কার্যপত্রের উপাদানগুলো বলছি। 1 নম্বর উপাদান হলো শীর্ষ শিরোনাম, যেখানে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, সময় ইত্যাদি থাকে। 2 হচ্ছে হিসাবের শিরোনাম। 3 হচ্ছে অসমন্বিত বা চলতি রেওয়া মিল। 4 হচ্ছে সমন্বয়। 5 হচ্ছে সমন্বিত রেওয়া মিল। 6 হচ্ছে আয় বিবরণী। 7 হলো সংরক্ষিত আয় বিবরণী। 8 হলো আর্থিক বিবরণী। এখন আমি সমাপনী মজুত পণ্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করার পদ্ধতিসমূহ বলছি। সমাপনী মজুত পণ্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। 1. ক্রয়ের সাথে সমন্বয় করা হলে জাবেদা হবে সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। 2. প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্য আলাদা শিরোনামে না দেখিয়ে শুধুমাত্র মজুত পণ্য শিরোনামে দেখানোর পদ্ধতি, অর্থাৎ সমন্বয় দাখিলা পদ্ধতি। ক. এ পদ্ধতিতে রেওয়া মিলে বর্ণিত মজুত পণ্যকে বন্ধ করার জন্য নিম্নোক্ত জাবেদা দাখিলা প্রণয়ন করা হয়, যেমন ইনকাম সামারি ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট।
কারণ প্রারম্ভিক মজুত পণ্যের হিসাব বন্ধ করা হলো। খ, সমাপনী মজুত পণ্যকে হিসাবভুক্ত করার জন্য নিম্নোক্ত জাবেদা দাখিলা প্রণয়ন করা হয়, যেমন মজুত পণ্য হিসাব ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, কারণ সমাপনী মজুত পণ্য হিসাবভুক্ত করা হলো। 3, সমাপনী দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য হিসাবভুক্ত করার জন্য কোনো সমন্বয় দাখিলা প্রণয়ন করা হয় না। এটি সরাসরি সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবভুক্ত করা হয়। এখন আমি মূলধন এবং মুনাফা জাতীয় আয় ব্যয়ের ধারণা দিব। মূলধন ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার নিমিত্তে যে সকল স্থায়ী ও অস্থায়ী অর্জন করা হয় তার মোট মূল্যকে ওই প্রতিষ্ঠানের মূলধন বলা হয়। মানুষের জন্য রক্ত যেমন গুরুত্বপূর্ণ, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন তেমনি গুরুত্বপূর্ণ। মূলধন সংগ্রহের উৎস দুইটি, এক হলো আভ্যন্তরীণ উৎস, দুই হলো বাহ্যিক উৎস। আভ্যন্তরীণ উৎস: এক মালিক কারবারে মালিক নিজে, অংশীদারি কারবারে অংশীদারগণ এবং যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে শেয়ার মালিকগণ কারবারে যে মূলধন বিনিয়োগ করে থাকে তাকে আভ্যন্তরীণ উৎস বলে। অভ্যন্তরীণ উৎস থেকে মূলধন সংগ্রহ কারবারের অন্তর্দায় বলে বিবেচিত। এই মূলধনের জন্য মালিক পক্ষ লভ্যাংশ বা মুনাফা পায়। বাহ্যিক উৎস: মালিক বা শেয়ার হোল্ডার ব্যতীত অন্য কোনো উৎস থেকে মূলধন সংগ্রহ করলে তাকে মূলধনের বাহ্যিক উৎস বলা হয়। সাধারণত ঋণকৃত মূলধনই মূলধনের বাহ্যিক উৎস। এই ঋণকৃত মূলধন আবার দুই প্রকার, এক হলো স্বল্পমেয়াদী, দুই হলো দীর্ঘমেয়াদী। ঋণকৃত মূলধনের জন্য সুদ দিতে হয়। এখন আমি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের শ্রেণীবিভাগ বলবো। লেনদেনের প্রকৃতি ও ফলাফলের স্থায়িত্ব ও আর্থিক অবস্থা বিবেচনা করে কারবার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে 3 ভাগে ভাগ করা যায়। 1, মূলধন জাতীয় লেনদেন, 2, মুনাফা জাতীয় লেনদেন, 3, বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন: যে সকল লেনদেনের প্রভাব ও ফলাফল একাধিক হিসাবকালব্যাপী বিস্তৃত থাকে তাকে মূলধন জাতীয় লেনদেন বলে। মূলধন জাতীয় লেনদেন আবার 3 প্রকার: 1, মূলধন জাতীয় প্রাপ্তি, 2, মূলধন জাতীয় আয়, 3, মূলধন জাতীয় ব্যয়। 1, মূলধন জাতীয় প্রাপ্তি: যে সকল প্রাপ্তি দ্বারা প্রতিষ্ঠানের মূলধন সৃষ্টি করে কিংবা মূলধনী সম্পত্তি অর্জিত হয় যার ফলাফল দীর্ঘস্থায়ী হয় এবং অপৌনঃপুনিক থাকে তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। এ ধরনের প্রাপ্তি সাধারণত আর্থিক বিবরণীর দায়ের দিকে দেখানো হয়। উদাহরণস্বরূপ, মালিক বা অংশীদারগণের নিকট থেকে প্রাপ্তি। 2, ঋণপত্র ইস্যু করে ঋণ গ্রহণ। 3, অনুদান প্রাপ্তি। 4, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত প্রাপ্তি। 5, বিনিয়োগ বিক্রয়জনিত প্রাপ্তি। এখন আমি মূলধন জাতীয় আয়ের সংজ্ঞা দিব। যে সকল আয় প্রতিষ্ঠানের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম হতে অর্জিত না হয়ে অন্য কোনো উপায়ে অর্জিত হয় তাকে মূলধন জাতীয় আয় বলে। এ ধরনের আয় পুনঃ অর্জিত হয় না। মূলধন জাতীয় আয় কারবারের আর্থিক বিবরণীতে দায় হিসাবে উপস্থাপন করতে হয়। উদাহরণস্বরূপ, শেয়ার অধিহার থেকে আয়, ঋণপত্র অধিহার থেকে আয়। 3, শেয়ার পুনর্মূল্যায়নজনিত আয় বা পুনঃবিলীকরণজনিত আয়। 4, স্থায়ী সম্পত্তির পুনর্মূল্যায়নজনিত আয়। এ জাতীয় আয় সাধারণত মূলধন জাতীয় ক্ষতিপূরণে ব্যবহার করা হয়, তবে কখনো পরিচালকের সিদ্ধান্তক্রমে শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসাবেও বণ্টন করা হয়। মূলধন জাতীয় ব্যয়: যে ধরনের ব্যয় সরাসরি মুনাফা অর্জন করে না তবে মুনাফা অর্জনে সহায়তা করে এবং কারবারের স্থায়ী সম্পত্তি সৃষ্টি করে তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। এ জাতীয় ব্যয়ের ফলাফল দীর্ঘমেয়াদী হয় এবং বারবার সংগঠিত হয় না। উদাহরণস্বরূপ, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, ভূমি ক্রয় ইত্যাদি। মুনাফা জাতীয় ব্যয়: মুনাফা জাতীয় লেনদেন 2 প্রকার এবং 1, মুনাফা জাতীয় ব্যয়: যে সকল ব্যয়ের ফলাফল সর্বাধিক এক বছর বা 1 বছর পর্যন্ত কার্যকর হয়ে থাকে এবং পুনঃ সংগঠিত হয় ওই সকল ব্যয়কে
মুনাফা জাতীয় ব্যয় বলে। উদাহরণস্বরূপ ক্রয়, বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি। মুনাফা জাতীয় আয় যে সকল আয়ের ফলাফল সর্বাধিক এক হিসাবকাল অর্থাৎ 1 বছর পর্যন্ত কার্যকর হয়ে থাকে এবং পুনঃ পুনঃ সংগঠিত হয়, ওই সকল আয়কে মুনাফা জাতীয় আয় বলে। উদাহরণস্বরূপ বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি ইত্যাদি। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন যে সকল ব্যয় বৈশিষ্ট্যগতভাবে মুনাফা জাতীয় কিন্তু এর ফলাফল একাধিক হিসাবকাল পর্যন্ত বলবৎ থাকে, তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। উদাহরণস্বরূপ বিলম্বিত বিজ্ঞাপন, অগ্রিম ভাড়া ইত্যাদি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবভুক্তিকরণের নিয়ম। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যে অংশ চলতি বছর খরচ হিসাবে দেখাতে হবে সে অংশ বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে এবং অবশিষ্ট অংশ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে প্রদর্শন করতে হবে। এখন আমি মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণ নীতিগুলো আলোচনা করছি। মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ধারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই। ব্যবসা প্রতিষ্ঠানের ধরন, আয় ব্যয়ের প্রকৃতি, স্থায়িত্বকাল ইত্যাদির উপর ভিত্তি করে কোন আয় ও ব্যয় কোনো প্রতিষ্ঠানের জন্য মূলধন হলেও অন্য প্রতিষ্ঠানে তা মুনাফা জাতীয় হতে পারে। নিম্নে কয়েকটি নীতি উল্লেখ করা হলো: 1. ফলাফলের স্থায়িত্বকাল, 2. আবর্তক, 3. উদ্দেশ্য, 4. প্রভাব, 5. অস্তিত্ব ইত্যাদি নীতি খেয়াল করলেই বিস্তারিত বোঝা যাবে। এখন আমি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয়ের পার্থক্য সমূহ তুলে ধরছি। 1. সংজ্ঞাগত পার্থক্য, 2. আয়ের উৎস, 3. পৌনঃপুনিকতা, 4. ব্যবহার, 5. পরিমাণ, 6. উদ্দেশ্য, 7. হিসাবে প্রদর্শন, 8. প্রতিফলন, 9. মূলধন বৃদ্ধি ইত্যাদি। এখন আমি মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছি। 1. সংজ্ঞাগত পার্থক্য, 2. উদ্দেশ্য, 3. পরিমাণ, 4. ফলাফল, 5. বাস্তব অস্তিত্ব, 6. আয়ের উৎসের উপর প্রভাব, 7. পরিবর্তন, 8. হিসাবে লিপিবদ্ধকরণ, 9. পৌনঃপুনিকতা, 10. অর্জন ইত্যাদি। এখন আমি মূলধন জাতীয় ব্যয় এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য তুলে ধরছি। 1. সংজ্ঞাগত পার্থক্য, 2. উদ্দেশ্য, 3. প্রকৃতি, 4. দৃষ্টিগোচর, 5. অবচয়, 6. ব্যয়ের সুবিধা, 7. উপার্জন ক্ষমতা, 8. পরিমাণ, 9. বিক্রয়, 10. সঞ্চিতি ইত্যাদি। এখন আমি মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয় যথাযথ বা পৃথককরণের গুরুত্ব সম্পর্কে কিছু বলবো। 1. আর্থিক বিবরণী প্রস্তুত, 2. মূলধনের পরিমাণ অক্ষত রাখা, 3. সম্পদের পরিমাণ কম বেশি দেখানোর সমস্যা, 4. অবচয় নির্ণয়ের সমস্যা, 5. পরিকল্পনা প্রণয়নে অসুবিধা, 6. হিসাব বিজ্ঞানের রীতিনীতি পালন, 7. গ্রহণযোগ্যতা, 8. আয়কর নির্ধারণে সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের সৃজনশীল প্রশ্নে সাধারণত কার্যপত্রে একটা রেওয়া মিল দেওয়া থাকবে এবং রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে এবং বলা থাকবে যে তোমরা 10 ধারা কার্যপত্র তৈরি করো, বা তোমাদের আরও বলা থাকে যে সমন্বয় জাবেদা তৈরি করো। এইভাবে তোমাদের কার্যপত্র তৈরি করারই বেসিক প্রশ্নগুলো আমি দিব, সৃজনশীল প্রশ্নগুলো শেষ ধাপে দিব। এটা হলো তোমাদের আলোচনার প্রথম ধাপ। এরপর আমি দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ তুলে ধরব। সবাইকে ধন্যবাদ।